বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আজকে আমাদের পুলিশ প্রবিধানের শেষ ক্লাস। যদিও যে বিধিগুলো পড়বো আমরা এগুলো সব এমসিকিউ এর জন্য, এত বেশি লিখিত পরীক্ষা কখনো এইভাবে দেয়নি। হ্যাঁ, তারপরও একেবারে না পড়লেও তো চলে না, একটু করে দেখতে হবে। পরীক্ষার আগে আগে যদি সুযোগ হয়, পরীক্ষার আগে আগে একবার রেকর্ডিংটা শুনে নিলেই হবে। এমসিকিউ পরীক্ষার আগে শুনলেই হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই ধারাগুলো, এই বিধিগুলো এত বেশি গুরুত্বপূর্ণ নয়। তারপরও একেবারেই না পড়লে দেখা যাবে এমসিকিউ দিয়ে দিল, আমরা পারলাম না। ওই জন্য আমরা ধারণা নেব, একটু ক্লাসে মনোযোগ দেন। এখান থেকে যতটুকু নিতে পারেন অতটুকুই যথেষ্ট হবে ইনশাল্লাহ। গত ক্লাসে কি পড়েছি একবার একটু দেখে তারপরে আমরা আমাদের নতুন ক্লাসে যাব। গত ক্লাসে 715 থেকে 917 বিধি পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই না? 715টা শুধু ছিল লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 715তে বলেছে স্কটের আওতাধীন বন্দীদের শ্রেণী বিভাগ। বিস্তারিত আলোচনায় গেলাম না, আমরা দেখেছিলাম কয় শ্রেণীর বন্দী, 3 শ্রেণীর বন্দী, ক খ গ, এইটুকু মনে রাখবেন শুধু। আর কখন কিভাবে শ্রেণী বিভাজনটা করা হয়। এরপরে সরাসরি চলে গেছি 739 থেকে 746 পর্যন্ত যে নিয়োগের বিধিগুলো রয়েছে। 721 বিধিটা দেখতে পারেন এমসিকিউ এর জন্য। 720-21 বিশে হচ্ছে বন্দীদেরকে কোন 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 দ্রব্য সামগ্রী আপনি বন্দীদেরকে দিতে পারবেন না, এই কথা বলা আছে। যেমন ধরেন নেশা জাতীয় কোনো দ্রব্য তাদেরকে দেয়া যাবে না, ধূমপান, মাদক, এগুলো, তামাক, এই সমস্ত জিনিসপত্র, আর অনেক কথা, অ্যালকোহল, স্পিরিট, এই জাতীয় অনেক কিছু দিতে পারবেন না। মোটামুটি একটা অনেক বড় লিস্ট আছে, এটা একটু দেখে নিবেন। 720 বিধি আর 721 বিধিতে আমরা জানলাম বন্দি যখন একখান থেকে আরেকখানে যাবে তখন 12-13 সেরের বেশি ওজন বহন করবে না। 739 সার্জেন্ট নিয়োগ, 41-এ সাব ইন্সপেক্টর নিয়োগ, 43-এ সহকারী সাব ইন্সপেক্টর নিয়োগ, 46-এ কনস্টেবল নিয়োগ। এগুলো একটু এমনি রিডিং পড়লে হবে। আর কোন পদমর্যাদার কর্মকর্তা বলেছিলাম যে সার্জেন্ট শুধু এআইজি নিয়োগ করবে, সাব ইন্সপেক্টর, ডিআইজি, বাদ বাকি সকল নিয়োগগুলো পুলিশ সুপার স্যার করবেন। 750 ভিআর বা ভেরিফিকেশন বা সত্যতা প্রতিপাদন লিপি, বাংলাটা একটু পড়বেন। ভিআর তো আমরা জানি ভেরিফিকেশন, কিন্তু সত্যতা প্রতিপাদন লিপি আসলে অনেকে লিখতে পারবে না, কারণ এই ভাষার সঙ্গে তো অনেক সময় আমরা পরিচিত নই, তাই না? দেখা যায় ইংরেজিটার প্রচলন বেশি হওয়ার কারণে বাংলা বোঝাই যায় না। সত্যতা প্রতিপাদন লিপি 750 গেল। 795 নিয়েছিলাম মোবিলাইজেশন কন্টিনজেন্টের যে বার্ষিক প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ 15 দিনের বেশি স্থায়ী হবে না বা 15 দিন পর্যন্ত স্থায়ী হবে। 796 নিয়েছিলাম রাইফেল চালনার কোর্স বা কুচকাওয়াজ বলতে পারি, বাৎসরিক যে ফায়ার, এইটা বলতে পারি আমরা। সশস্ত্র বাহিনীর সকল সদস্য প্রতি বছর অংশগ্রহণ করবে। নিরস্ত্রদের ক্ষেত্রে 2 বছরে কমপক্ষে যেন একবার হলেও অংশগ্রহণ করে, প্রতি বছর অংশগ্রহণ করলে আরো ভালো। 818 নৈমিত্তিক ছুটি, 818 নৈমিত্তিক ছুটি, 19-এ নৈমিত্তিক ছুটি রেজিস্টার। 830 কালোত্তীর্ণ ছুটি বা ছুটিতে অতিবাস। অতিবাস বললে সহজেই বোঝা যায় কালোত্তীর্ণ ছুটি মানে যে ছুটির মেয়াদ কাল উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি করতে হবে? ইউনিটে যোগদান করতে হবে। 833 বরখাস্ত থাকাকালীন ছুটি দেয়া যাবে না বা ওই ব্যক্তিকে ছুটি মঞ্জুর করা যাবে না। 857-তে আমরা ছোটখাটো শাস্তি বা বড় শাস্তিগুলো পড়েছিলাম। বড় শাস্তির মধ্যে রয়েছে সাসপেনশন, সাময়িক বরখাস্ত বা সাসপেনশন, চাকরি হতে অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, ব্ল্যাক মার্ক দেয়া অথবা বিশেষ কার্যালয়ে বিশেষ সুবিধাদি থেকে বঞ্চিত করা। লঘুদণ্ড বা ছোট শাস্তিগুলোর মধ্যে রয়েছে সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ড্রিল, পেটিং, আটক বা নজরবন্দি, অতিরিক্ত প্রহরা বা অন্য যে কোনো প্রকারের শাস্তি। এরপরে দেখেছিলাম 871 বিধিতে বেতন বৃদ্ধি স্থগিতকরণ করবে কিভাবে, এই সংক্রান্ত আলোচনা বিস্তারিতভাবে বলা আছে। 772 পদোন্নতির আদেশ দিতে হলে আদেশটা কখন দিবে, কোন ক্ষেত্রে দিবে, এই সকল বিষয় আলোচিত হয়েছে। 772, 774-এ ব্ল্যাক মার্ক, আপনারা লিখেছেন, সুন্দর লিখেছেন ব্ল্যাক মার্ক। 700 বলছিলাম আমি, দুঃখিত, 874 ব্ল্যাক মার্ক। আর 875 হলো ছুটিতে অতিবাস করাকালীন বা অনুপস্থিত থাকার কালীন ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ আইনের 29 ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে। 878 পানিশমেন্ট ড্রিল বা পিডি। সন্ধ্যা,
আচ্ছা, বুঝতে পারলাম। 878 পিডি বা পানিশমেন্ট ড্রিল। এরপরে 880 বিধিটা দেখতে হবে, একটু বেশি গুরুত্বপূর্ণ। সাসপেনশন কেন বিশেষ দণ্ড বলা হয় সাসপেনশনকে? সাসপেনশন চলাকালীন সময়ে সংশ্লিষ্ট পুলিশ অফিসার কি কি সুযোগ সুবিধার অধিকারী হবেন, ডিউটি থাকবে কি থাকবে না, এগুলো। 889 পড়েছিলাম। 889 যৌথ দরখাস্ত নিষিদ্ধ। 892 রিজার্ভ অফিস। 909 163 কমন সার্টিফিকেট। 911 জেলা আদেশ বই। জেলা আদেশ বইয়ে কি কি থাকবে? বদলি, পদোন্নতি, ছুটি, অর্থাৎ চাকরির সকল কিছু, সকল ধরনের আদেশ, এই আদেশগুলো জেলা আদেশ বইয়ে লিপিবদ্ধ হবে। আর প্রত্যেকটি আদেশের জন্য বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহার করা হবে। আচ্ছা, এরপরে 912 আমরা দেখেছিলাম, মাস্টার রুল পড়েছি। 912 সমাবেশ তালিকাও বলতে পারেন, বাংলায় এভাবে লেখা। হ্যাঁ, 912। 913 গ্রেডেশন লিস্ট বা পর্যায়ক্রমিক তালিকা রক্ষণাবেক্ষণ করতে হবে, এগুলো আর কি রেজিস্টার। 914 দুর্ঘটনা রেজিস্টার বা দৈবকালীন রেজিস্টার। 915 শাস্তি রেজিস্টার। 917 ছুটি রেজিস্টার। এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা পড়বো 920, 21, 22 তিনটা বিধি একত্রে সার্ভিস বুক সম্পর্কিত, অর্থাৎ চাকরির খতিয়ান বই সম্পর্কিত প্রবিধান কয়টা? তিনটা। 920, 21, 22। চাকরির খতিয়ান বই চেনেন না? কে হাত তোলেন? চাকরির খতিয়ান বই আমরা সবাই চিনি। এখানে বলা আছে প্রত্যেক পুলিশ সদস্য তারা যখন চাকরিতে যোগদান করবেন, যেদিন থেকে যোগদান করলেন সেদিন থেকে শুরু করে তার জীবনের, চাকরি জীবনের যত ইতিহাস, সকল কিছু বিভিন্ন পাতা অনুযায়ী লিপিবদ্ধ হবে। আর এই সার্ভিস বইয়ের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিকট থেকে কি করা হবে? চাঁদাও নেওয়া হতে পারে, যেহেতু সার্ভিস বইটা এটা তার চাকরির খতিয়ান, চাকরির সকল কিছু এখানে লিপিবদ্ধ থাকবে। এবং এটা রক্ষণাবেক্ষণ করবে, অফিসিয়ালি এটা রক্ষণাবেক্ষণ করবে, অর্থাৎ রিজার্ভ অফিসে সংরক্ষিত হবে। পুলিশ লাইনের রিজার্ভ অফিস। তিনটা বিধি একটু পড়লে, প্রথম বিধিটাতে পাবেন না, দ্বিতীয় তৃতীয় বিধি যেটা আছে 21, 22, এগুলো পড়লে একটু দেখতে পাবেন সুন্দর করে লেখা আছে। প্রথমটাতে বলা আছে যে ওই পুলিশ অফিসারের নিকট থেকে ব্যয় আদায় করা যাবে। বইয়ের দাম কত টাকা মূল্য ছিল আগে? 3 টাকা মূল্য মানের এভাবে বই সাপ্লাই করা হতো। তো এই বইগুলা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিকট থেকে অর্থ আদায়যোগ্য হবে, সার্ভিস বইয়ের নিতে পারবে টাকা। আচ্ছা, এরপরে আসেন একবারে 939 বিধিটা নেব আমরা। ঘড়ি। যারা যারা সুন্দর করে ঘড়ি পরেন পোশাকের সাথে, আপনি ঘড়ি পরার জন্য প্রবিধানে অনুমোদন প্রাপ্ত। জানেন নাকি এটা? ঘড়ি পরতে পারবেন যে আপনারা। তবে হ্যাঁ, সাব ইন্সপেক্টরদের কথা বলা আছে। সাব ইন্সপেক্টররা সাজ সরঞ্জামের অংশ হিসেবে একটি নির্ভরযোগ্য ভালো ঘড়ি, তাহলে এমনি যেন তেন ঘড়ি পড়লে হবে না। সাব ইন্সপেক্টরগণ তারা তাদের সাজ সরঞ্জামের অংশ হিসেবে একটি নির্ভরযোগ্য ভালো ঘড়ি ব্যবহার করতে পারবেন। তদন্তকালীন সময়ে অথবা অন্য যে কোনো কারণেই হোক না কেন, তিনি যদি বাইরে যান তখন এই ঘড়িটা তিনি সাথে নিয়ে যেতে পারবেন বা ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার আমরা 951, 52 বিধি দেখবো। দুইটা বিধি একটু অপোজিট কথাবার্তা বলা আছে। 51তে বলা আছে কর্তব্য পালনকালে পোশাক পরিধান। দেখেন, ডিউটিতে পোশাক পরিধান করতে হবে, এটা তো আমরা সবাই জানি, তাই না? দায়িত্ব সম্পাদন কালে পোশাক পরিধান করতে হবে, তবে একটু ব্যতিক্রম আছে। যেমন স্পেশাল ব্রাঞ্চ, এসবি, সিআইডি, ডিবি, জেলায় যে বিশেষ গোয়েন্দা বিভাগ থাকে, তাই না, তারা কি করে না পোশাক পরিধান। ওইভাবে যদি তাদেরকে একেবারেই আদেশ দেওয়া না হয় তাহলে তারা পোশাক না পরিধান করলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? তাহলে নর্মালি দায়িত্ব সম্পাদন কালে পুলিশ অফিসার পোশাক পরিধান করবেন অবশ্যই। পোশাক বলতে আপনার ইউনিফর্মকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সরকারি যে ইউনিফর্ম সেটাকে বোঝানো হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করবেন। তবে বিশেষভাবে আদেশ না পেলে, আদেশ দেয়া না হলে সিআইডি, এসবি এবং ডিবি বা গোয়েন্দা বিভাগের সদস্যরা তারা ডিউটি কালে পোশাক পরিধান না করলেও সমস্যা নাই। 951। 952টা দেখবো। 952 কখন আপনি পোশাক পরিধান করতে পারবেন না বা ইউনিফর্ম পরিধান করতে পারবেন না? ডিউটি নাই আপনার, ডিউটি ব্যতীত এমন কোনো সভায় গেলেন, সেমিনারে গেলেন, অতিথি আপ্যায়নে গেলেন, নাটক দেখতে গেলেন, সিনেমা মুভি এগুলো দেখতে গেলেন, ঘোড়া দৌড়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলেন, তখন আপনি কি করবেন না? পোশাক পরিধান করার প্রয়োজন নাই, যদি না আপনার সেখানে ডিউটি পড়ে। বুঝতে পারলাম? ডিউটি পড়লে তো আপনার কিছু করার নাই, তাই না? আইন শৃঙ্খলা ডিউটি পড়লে ইউনিফর্ম পরতে হবে সবখানেই। কিন্তু যদি ডিউটি না পড়ে তাহলে আপনি সভা, আপ্যায়ন, নাটক দেখা, ঘোড়াদৌড় এগুলোর ক্ষেত্রে যে কোনো সামাজিক বা সরকারি অনুষ্ঠানে ইউনিফর্ম পরার দরকার নাই। পাশাপাশি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে যদি আপনি উপস্থিত হন তাহলেও আপনি পোশাক পরিধান করতে পারবেন না, ইউনিফর্ম পরতে পারবেন না। বুঝতে পারলাম? 51 কোথায় কোথায় পোশাক পরবেন? 52
কোথায় কোথায় পোশাক পরতে পারবেন না। অর্থাৎ ডিউটিতে পোশাক বাধ্যতামূলক 951। সামাজিক অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান কয়েদি হিসেবে গেলে পোশাক পরতে পারবেন না 952। আচ্ছা, এবার আমরা 978 বিধিতে যাব। একটু উল্টে উল্টে বই থেকে দাগিয়ে নেন বিধিগুলো। হ্যাঁ, 978 একটু দূরে দূরে আছে, সময় লাগবে আমি জানি। 978 বিধিতে বলা আছে কিট ইন্সপেকশন বা কিট পরিদর্শন। আমরা পড়েছি না পুলিশ সুপারের যে দায়িত্ব সমূহ পড়েছিলাম 41 বিধিতে। তিনি কিট মাসিক কিট ইন্সপেকশন করবেন। সাধারণত কিট বলতে বোঝানো হয়েছে সরকারি ভাবে আমাদেরকে যে মালামাল গুলো দেয়া হয়ে থাকে এগুলোকে কিট বলা হয়। এই যে কিট, তাহলে কীট পতঙ্গ ভাববেন না, এই কিট গুলো এগুলো কি করতে পারবে, সকল মালামাল গুলো সকল শ্রেণীর অফিসার এই পরিদর্শন প্যারেডে অংশগ্রহণ করবেন। আপু কথা কি বাকিরা শুনতে পাচ্ছেন না? হায় হায়, কথা শুনতে পাবেন না কেন? লিয়াকত ভাইয়া কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে হাত তোলেন। শুনতে পাচ্ছেন না? রাবেয়া পুলিশে শোনা যাচ্ছে, ওকে। আপু ওখানে মনে হয় নেটের প্রবলেম, সাদেকা আপু। আচ্ছা তাহলে কিট ইন্সপেকশন লিয়াকত ভাইয়া আমার, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। কিট ইন্সপেকশন কে করেন? পুলিশ সুপার স্যার করতে পারেন। এডিশনাল এসপি বা অতিরিক্ত পুলিশ সুপার স্যারও কিট ইন্সপেকশন করতে পারবেন। একটু অপেক্ষা করুন সবাই। পুলিশ সুপার স্যার আমার ল্যাপটপে চার্জ নিচ্ছে না কেন, কি যন্ত্রণা। পুলিশ সুপার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় পরে আচ্ছা ওকে। পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় তারা কি করতে পারবেন? মাসিক কিট ইন্সপেকশন, তার মানে প্রতি মাসে একবার করে এই কিট ইন্সপেকশন করতে পারবেন। কোথায় হবে? লাইনে এবং সদর থানায় হবে, অন্যান্য ইউনিট গুলোতেও হতে পারে। সকল পদমর্যাদার পুলিশ অফিসার যারা যারা এগুলো পায় সকলের অংশগ্রহণ ক্রমে এই কিট ইন্সপেকশন অনুষ্ঠিত হবে। 978 বিধি। এইবার 1000 বিধিটা দেখবো। 1000 গুলির হিসাব। এই দেখেন গোলাগুলির হিসাব কে রাখে? অস্ত্রাগার, তাই না? কিন্তু গুলির হিসাবগুলো সাধারণত 175 নম্বর বিবি ফর্মে একটা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। এই গুলির হিসাবগুলো অস্ত্রাগার যদিও রাখে, অবশ্যই এগুলো কি করতে হবে? প্রতি মাসে পুলিশ সুপার স্যারের নিকটে এই রেজিস্টার প্রত্যয়ন করে নিতে হবে, অর্থাৎ এসপি স্যার এটা প্রত্যয়ন করবেন এবং দেখবেন গুলির হিসাব নিকাশ ঠিক আছে কিনা। গুলিগুলো যে ব্যবহার করা হবে, এই গুলি ব্যবহার করা হবে গুলি প্রস্তুতের তারিখ দেখে, প্রাপ্তির তারিখ দেখে নয়। বুঝতে পারলাম? গুলির গায়ে লেখা থাকে না মেড ইন চায়না, মেড ইন জাপান, থাইল্যান্ড, এত তারিখ থেকে এত তারিখে গুলি প্রস্তুত হয়েছে। প্রত্যেকটা জিনিসের গায়ে একটা সুনির্ধারিত মেয়াদ থাকে, থাকে না? গুলির গায়েও এরকম কিন্তু প্রস্তুতের তারিখ থাকে। তো এই প্রস্তুতির তারিখ দেখে আপনি গুলি ব্যবহার করতে পারবেন। কবে আপনি পেলেন সেদিন থেকে ব্যবহার করবেন এরকম না বিষয়টা। তাহলে গুলি তৈরির তারিখ অনুযায়ী সেগুলো ব্যবহার করতে হবে, গুলি প্রাপ্তির তারিখ হিসাবে নয়। গুরুত্বপূর্ণ কথা, রেজিস্টার যে রক্ষণাবেক্ষণ করবেন এই রেজিস্টারে অবশ্যই উপরে প্রথম কলামে গুলি প্রাপ্তির তারিখ, কবে আপনি গুলিটা পেলেন, গুলির মেয়াদ নিচে থাকবে। মেয়াদটা কোথায় থাকে? নিচে লাল কালি দিয়ে লিখতে হবে, প্রাপ্তির তারিখটা থাকবে উপরে। রেজিস্টার লেখার পদ্ধতি আর কি, এমনি একটু জেনে রাখলাম। এরপরে আমরা 10, 73, 74 বিধি দেখবো। 10, 73, 10, 74 চিঠিপত্র আপনি কিভাবে খুলবেন? আচ্ছা, আমরা সাধারণত চিঠিপত্রগুলো পুলিশ সুপার স্যারের নামে যে চিঠিগুলো আসে, প্রধান সহকারী যিনি তিনি কিন্তু চিঠিপত্রগুলো খুলে থাকেন, তাই না? কিন্তু নিয়ম হলো চিঠিপত্রগুলো পুলিশ সুপার স্যার নিজেই খুলবেন। তবে হ্যাঁ, যদি নাও খোলেন সমস্যা নেই, তার উপস্থিতিতে যেন চিঠিপত্রগুলো খোলা হয়, অথবা তিনি যদি কাউকে দায়িত্ব দিয়ে যান এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে চিঠিপত্রগুলো খুলতে হবে। তাহলে চিঠি কিভাবে খুলবেন? এবার আসেন, কিছু চিঠি আছে কনফিডেন্সিয়াল, তাই না? গোপনীয়, যেটা অতি গোপনীয় সেটা পুলিশ সুপার স্যার ব্যতীত অন্য কেউ খুলতে পারবেন না। পুলিশ সুপার স্যার যদি ভ্রমণে থাকেন, অন্য কোনো সরকারি দায়িত্বে নিয়োজিত থাকেন, তারপরও তার আসা অবধি অপেক্ষা করতে হবে। এই গোপনীয় চিঠিপত্র অন্য কেউ খোলার অধিকার রাখে না। তো এগুলো তো আমাদের জানা কথা, তাই না? আর একবার একটু ঝালাই হয়ে গেল। কত কত বিধি? 10, 73, 10, 74 চিঠিপত্র কিভাবে খুলবেন। এইবার আসেন 10, 79
1079 পড়লে কষ্ট হবে, হ্যাঁ 1079 এভাবে পড়বো আমরা। তাহলে 1079-তে বলা আছে পিয়ন বই। আপনারা থানায় যারা চাকরি করেছেন তারা চিঠিপত্র পিয়ন বই থেকে নেন না? সুন্দর করে স্মারকের উপরে স্বাক্ষর করে তারপরে চিঠিগুলো রিসিভ করতে হয় কিনা? এই পিয়ন বইটাই হলো 1079। তাহলে প্রত্যেক অফিসে, পুলিশের যে অফিসগুলো এগুলোতে একটা করে পিয়ন বই থাকবে, এবং সেটা বিপি ফর্ম নাম্বার 47 মূলে এই বইটা রক্ষণাবেক্ষণ করতে হবে। যে অফিসার চিঠিপত্র গ্রহণ করবেন তিনি অবশ্যই প্রাপ্তি স্বাক্ষর করবেন। শেষ। পিয়ন বই 1079। 1087 টাউন বিট ম্যাপ। টাউন বিট ম্যাপ কি আর ক্রাইম ম্যাপ কি একটু লেখেন দেখি। অপরাধ মানচিত্র কত বিধিতে পড়ে এসেছিলেন? অপরাধ মানচিত্র, অপরাধ মানচিত্র কত বিধি পড়লাম আমরা? আচ্ছা 390। কে যে লিখলেন আমি তো নাম দেখতে পাচ্ছি না। রিয়েলমি, ধন্যবাদ আপনাকে যেই লিখে থাকেন। কিছু মানুষ আছে পরিচয় গোপন করে পড়ালেখা করতে পছন্দ করে, আলহামদুলিল্লাহ, তারপর পড়েন, পড়তেই হবে। আচ্ছা, তাহলে 390 আমরা পড়েছিলাম অপরাধ মানচিত্র। এই অপরাধ মানচিত্র কোথায় সংরক্ষণ করা হয় বলেন? অপরাধ মানচিত্র থানায় থাকে, তাই না? থানায় এটি ব্যবহার করা হয়, কিন্তু এই অপরাধ মানচিত্র মূলত রক্ষণাবেক্ষণ করা হয় পুলিশ অফিস এবং সার্কেল অফিস। ভাইয়া একটু ঘাটতি আছে, সেটা হলো কি আমি বলি। থানাতে এই ক্রাইম ম্যাপটা বানানো হয়, মানে ভূমি জরিপ এবং রেকর্ড বিভাগ থেকে 1 মাইল সমান 1 ইঞ্চি ধরে একটা অপরাধ মানচিত্র সরবরাহ করে। থানাতে তো থাকেই, কিন্তু সংরক্ষণের বিষয়টা যদি আসে আপনি দেখবেন 1088 বিধিতে বলেছে অপরাধ মানচিত্র সংরক্ষণ সার্কেল অফিসে, এসপি অফিসে সংরক্ষণ করে। থানাটা একটা ছোট এরিয়া, তাই কিনা বলেন? সবগুলো থানা মিলে হলো জেলা, আর 2-3টা থানা মিলে হলো সার্কেল, তাই তো? তাহলে এসপি অফিসে পুরো জেলার যে অপরাধ মানচিত্র সেটা সংরক্ষণ হবে। সার্কেলের আন্ডারে যে থানাগুলো এগুলোর মানচিত্র, অপরাধ মানচিত্র সার্কেল অফিসে সংরক্ষণ হবে। থানার মানচিত্র তো থানায় থাকবেই। তাহলে প্রশ্ন বুঝে উত্তর দিবেন। যদি এরকম বলে যে কোনো জেলার অপরাধ মানচিত্র কোথায় সংরক্ষণ হবে, পুলিশ সুপার অফিসে বা পুলিশ সুপারের কার্যালয়ে, বুঝতে পারলাম। এরপরে যদি আসে যে কোনো একটা সার্কেলের অধীনে যে থানাগুলো এগুলোর মানচিত্র কোথায় সংরক্ষণ হবে, সার্কেল অফিসে। থানার মানচিত্র কোথায় সংরক্ষণ হবে? থানায়। কেবলমাত্র একটা থানার মানচিত্র, অপরাধ মানচিত্র, এটা থানায় সংরক্ষণ হবে। 390 প্রবিধান সঙ্গে একটু 1088 প্রবিধানটাও পড়ে নিবেন। 1088 অপরাধ মানচিত্র সংরক্ষণ। আসেন আমরা বিট ম্যাপ থেকে অন্যদিকে চলে গিয়েছি, তাই না? টাউন বিট ম্যাপ। টাউন বিট ম্যাপ 1 ইঞ্চি সমান কত মাইল? হলো না, 1 ইঞ্চি সমান কত মাইল না, কত মাইল সমান 1 ইঞ্চি না, 1 ইঞ্চি সমান 1 মাইল হলো অপরাধ মানচিত্র। আর আট আট 1 মাইল সমান 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি সমান 1 মাইল বলতে পারেন ঘুরিয়ে যদি বলেন। 8 ইঞ্চি সমান 1 মাইল, এটা হলো টাউন বিট ম্যাপ। 1 ইঞ্চি সমান 1 মাইল অপরাধ মানচিত্র 390। 8 ইঞ্চি সমান 1 মাইল, 8 ইঞ্চি সমান 1 মাইল টাউন বিট ম্যাপ। যদি অনেক বড় হয়ে যায় শহরের মানচিত্র সেক্ষেত্রে আলাদা করে খণ্ডে ব্যবহার করা যাবে। টাউন বিট ম্যাপ, টাউন বিট ম্যাপ কে সংরক্ষণ করবেন? এটা কিন্তু পুলিশ সুপার স্যার সংরক্ষণ করবেন। এসপি গণ তাদের অফিসে 1 মাইল সমান 8 ইঞ্চি, 8 ইঞ্চির কম হবে না, এরকম করে স্কেলে টাউন বিট ম্যাপ তৈরি করবেন, যেখানে রাস্তা, সড়ক, গলি, পাড়া এগুলো কোন কোন জায়গায় কিভাবে কি নিয়োজিত, কোন এলাকায় কোন জিনিসটা, সেগুলো সুন্দর করে সীমানাগুলো বিভক্ত করে করে দেখাবে। মোট কথা একটা জেলার সমগ্র যে ম্যাপ, সেই ম্যাপটাই হলো টাউন বিট ম্যাপ। আচ্ছা, এরপরে আমরা যাব 11-12 পরিদর্শন রেজিস্টার। ইন্সপেকশন রেজিস্টারের কথা শুনেননি এমন লোক তো নাই, তাই না? আমরা দেখি যে স্যাররা প্রায় প্রায় ইন্সপেকশন করে। কতদিন করে ইন্সপেকশন করবে শিখেছি কত বিধিতে? 47 বিধিতে পরিদর্শনের সংখ্যা পড়েছি না? 2 বছরে একবার আইজিপি স্যার পরিদর্শন করবেন, ডিআইজি স্যার বছরে একবার করে পরিদর্শন করবেন। তো এরকম দ্বিবার্ষিক পরিদর্শন হোক আর বার্ষিক পরিদর্শন যাই হোক না কেন, পরিদর্শন করাকালীন যে যে বিষয়গুলো নজরে আসলো সেগুলো সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করবেন। যেটা একটা রেজিস্টার মূল্যে রক্ষণাবেক্ষণ করা হবে, এই রেজিস্টারটাকেই বলা হয় পরিদর্শন রেজিস্টার। কোথায় কোথায় থাকবে? থানা, ফাঁড়ি, সদর দপ্তর সব জায়গাতেই একটা করে ইন্সপেকশন রেজিস্টার থাকবে। সকল অফিসে পরিদর্শন রেজিস্টার থাকবে, এবং পরিদর্শন করার পর 3 কপি
3 কপি এই পরিদর্শন ইন্সপেকশন যে ইন্সপেকশন করবেন বা পরিদর্শন করবেন, মতামত দিবেন, এই পরিদর্শন রেজিস্টারই বলতে পারি আমরা 3 কপি তৈরি হবে। যে অফিসার পরিদর্শন করলেন তার 1 কপি, 1 কপি সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ হবে, 1 কপি পুলিশ সুপারের নিকটে প্রেরণ করতে হবে। 11-12 প্রবিধান বের করলেই দেখতে পাবেন আমি যে কথাগুলো বললাম এগুলোই বলা আছে। ট্রিপ্লিকেট মানে 3 কপি, ডুপ্লিকেট বলি না আমরা 2 কপি, এখানে বলা আছে ট্রিপ্লিকেট। আচ্ছা, 11-15 অপরাধ মানচিত্র বা অপরাধ সূচি। আপনারা যে বিসিএনবির অপরাধ সূচি পড়েছেন ওটা কেবলমাত্র থানার জন্য, আর সকল থানা মিলে পুলিশ অফিসের জন্য অপরাধ সূচি হলো 11-15। অপরাধ সূচি 11-15। একইভাবে পলাতক আসামির রেজিস্টার 11-18। অপরাধীদের ইতিহাস বা হিস্ট্রি শিট বলতে পারি আমরা, অপরাধীর ইতিবৃত্ত 11-23। গ্যাং মামলার ক্ষেত্রে গ্যাং মামলাগুলো হওয়ার সাথে সাথে পুলিশ সুপার স্যারের দায়িত্ব হলো তিনি এগুলো সিআইডি তে ট্রান্সফারের ব্যবস্থা করবেন, কারণ গ্যাং মামলাগুলো সিআইডি তদন্ত করবে। 11-26 এই বিধিটার উপরে দাগ দেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিধি। হ্যাঁ, তাহলে 11-26 হচ্ছে গ্যাং মামলার তদন্ত কে করে? সিআইডি তদন্ত করবে। এইবার আসেন নগদান হিসাব বা নগদ ক্যাশ রেজিস্টার। থানার ক্যাশ রেজিস্টার কত প্রবিধান, কোর্টের ক্যাশ রেজিস্টার কত প্রবিধান, পুলিশ সুপার স্যারের ক্যাশ রেজিস্টার দেখবো আমরা 11-38 প্রবিধান। শুধু 409। কোর্টেরটা কোথায় গেল? কোর্টেরটা লেখেন দেখি, ভুলে গেছেন? 409, 548 আর আজকে শিখলাম 11-38, সবগুলো বিধি একসাথে শিখবো। 409 থানার ক্যাশ রেজিস্টার, 548 কোর্টের, আমি দুঃখিত, কোর্টের ক্যাশ রেজিস্টার। এরপরে এসপি স্যারও একটা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন, এটাকে বলা হয় নগদান হিসাব রেজিস্টার। একইভাবে 11-38 বিধিতে আলোচিত হয়েছে। 11-72 পুরস্কারের রেজিস্টার 2 ভাগে বিভক্ত হবে, একটা হবে পুলিশ সদস্যদের জন্য, আরেকটা হবে বেসরকারি যে ব্যক্তি থাকলেন। বেসরকারি ব্যক্তি বলতে কাদেরকে? সম্ভবত সিভিল স্টাফদেরকে বুঝাইছে, তারাও তো সরকারি, তাই না? তাহলে 2টা অংশে বিভক্ত থাকবে, একটা হলো পুলিশ কর্মকর্তা, একটা হলো বেসরকারি ব্যক্তিদের জন্য। এবার আসেন 12-38 ভ্রমণ ভাতা বিল, আমরা এগুলো জানি। 12-66 মাস্টার রোল, এই পর্যন্ত পড়লেই হয়, কিন্তু এখন 1290 বিধিটা যদি না পড়ি মনে হবে না পিআরবিটা অসম্পূর্ণ থেকে গেল। 1290 বিধিটা একটু নেন। ফরম, স্টেশনারি, সার্ভিস স্ট্যাম্পের বিতরণ, ওই যে আপনি চিঠিপত্রের খামের উপরে স্ট্যাম্প লাগান সুন্দর করে, এগুলো সরকারি ভাবে সাপ্লাই হবে। পাশাপাশি কতগুলো বরাদ্দ পেলেন, কতগুলো ব্যবহার হলো, এগুলো সংক্রান্ত একটা হস্তলিখিত রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। এই হলো 1290 প্রবিধান। কি কি পড়লাম একটু এক নজর দেখে নেই। মোটামুটি 920-21-22, তাই না? 920-21-22 চাকরির খতিয়ান বই বা সার্ভিস বই। 939 গিয়েছি, তারপর 939 ঘড়ি। 951-52 কখন ডিউটিরত অবস্থায় আপনি পোশাক পরিধান করতে পারবেন। 952-তে বলছে যে ক্ষেত্রে পোশাক পরিধান করা যাবে না। এরপরে 978 নিয়েছি কিট পরিদর্শন। থানায়, পুলিশ লাইনে, যে কোনো পুলিশ অফিসে কিট পরিদর্শন হতে পারে। পুলিশ সুপার স্যার, অতিরিক্ত পুলিশ সুপার স্যার এই কিট পরিদর্শন করবেন মাসে অন্তত একবার, যেন মাসের শুরুর দিকেই কিট পরিদর্শন করে নেওয়া হয়। 1000 বিধিতে রয়েছে গুলির হিসাব। আপনি যে গুলি পেলেন, গুলি প্রাপ্তির তারিখ দেখে গুলি ব্যবহার করা যাবে না, প্রস্তুতের তারিখ দেখে গুলিগুলো ব্যবহার করতে হবে। এই গুলিগুলোর সংক্রান্ত একটা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। আর প্রতি মাসে পুলিশ সুপার স্যারকে এটা দেখিয়ে নিতে হবে, তিনি এটাতে প্রত্যয়ন করবেন এবং দেখবেন গুলির হিসাবগুলো ঠিক আছে কি না। 10-73-74 চিঠিযুক্ত কভার, খামের মোড়কের মধ্যে যে চিঠিগুলো আসে সেগুলো কিভাবে খুলবেন, কিভাবে উপস্থাপন করবেন, এই চিঠিগুলোকে কিভাবে আবার বিভিন্ন দপ্তরে প্রেরণ করবেন। এসপি স্যার হয়ে যায় না চিঠিগুলো, এসপি স্যারের সিন হয়ে তারপর তো দপ্তরে দপ্তরে যায়, যেটা যে ডিপার্টমেন্টে সেখানে পাঠিয়ে দেয়, তাই না? আবার বলা আছে মামলার কেস ডায়েরি যদি পাওয়া যায় সেগুলো আবার গোপনীয় ভাবে সংরক্ষণ করতে হবে। এগুলো একটু রিডিং করে নিলেই হবে। আচ্ছা, 10-79-তে আমরা পড়লাম পিয়ন বই। পিয়ন বই মূলত সকল কর্মকর্তাদের হাতে চিঠিগুলো পৌঁছানোর জন্য একটা করে পিয়ন বই রক্ষণাবেক্ষণ হবে। পিয়ন বই অনুযায়ী চিঠিগুলো তারা গ্রহণ করবেন, পাশাপাশি প্রাপ্তি স্বাক্ষর করবেন। 10-87 টাউন বিট ম্যাপ পুলিশ সুপার স্যারের অফিসে সংরক্ষণ হবে, বা এসপি স্যার তিনি নিজেই এটা রক্ষণাবেক্ষণ করবেন। 8 ইঞ্চি = 1 মাইল হিসাব করে এই ম্যাপটা, মানচিত্রটা অঙ্কন করা হবে স্কেলের সাহায্যে। রাস্তা, সড়ক এগুলো সুন্দর করে
এই ম্যাপের মধ্যে বুঝিয়ে দিতে হবে কোন দিকে রাস্তা, কোন দিকে কি অলিগলি কোন দিকে। এরপরে 1088 অপরাধ মানচিত্র সংরক্ষণ, সমগ্র জেলার বা সার্কেলের অপরাধ মানচিত্রগুলো সার্কেল অফিস বা পুলিশ অফিসে সংরক্ষণ হবে। 11-12 পরিদর্শন রেজিস্টার, 11-15 অপরাধের সূচি, 18-তে পলাতক আসামির রেজিস্টার, 11-18, 11-23 অপরাধের ইতিবৃত্ত, 11-26 গ্যাং মামলার তদন্ত করবেন সিআইডি, 11-38 পুলিশ সুপার স্যারের নগদান হিসাব রেজিস্টার, 11-72 পুরস্কারের জন্য একটা রেজিস্টার থাকবে, 11-38 ভ্রমণ ভাতা বিল, 11-66 মাস্টার রোল সংরক্ষণ, আর 1290, দুঃখিত আমি 11 বলতেছি, 12-66 মাস্টার রোল সংরক্ষণ, আর 1290 হলো স্ট্যাম্প বা সার্ভিস স্টেশনারি যে মালামাল গুলো পান এগুলো সংক্রান্ত একটা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। এই পর্যন্তই থাকবে আজকের পড়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।